আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি পোয়েম অ্যানালাইসিস ক্লাসে। আজ আমরা যে পোয়েমটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দোজ উইন্টার সানডেজ, অর্থাৎ শীতের সেই রবিবারগুলো। ইটস এ বিউটিফুল পোয়েম বাই রবার্ট হেইডেন। অ্যাজ ইউজুয়াল শুরুতে আমরা পোয়েমটি ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করব, তারপর এইচএসসি স্টুডেন্টদের জন্য এই কবিতাটির একটি থিম লেখার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। Sundays too my father got up early. অর্থাৎ রবিবারেও আমার বাবা ঘুম থেকে উঠতেন খুব ভোরে। এখানে কেন স্পেশালি সানডের কথা বলা হচ্ছে সেই বিষয়টি আমাদের আগে বুঝে নিতে হবে। এই কবিতাটি অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন কনটেক্সটে লেখা। আমরা জানি সেখানে রবিবার হচ্ছে তাদের হলিডে, উইকলি হলিডে। সুতরাং হলিডেতে আমরা যেমন একটু লেট করে ঘুম থেকে উঠি, তো তার বাবারও লেট করে ঘুম থেকে ওঠার কথা ছিল, কিন্তু রবিবারেও তিনি খুব ভোরেই ঘুম থেকে উঠতেন। অ্যান্ড পুট হিজ ক্লোথস অন, এবং তার পোশাক পরিধান করতেন। ইন দ্য ব্লু ব্ল্যাক কোল্ড। ব্লু ব্ল্যাক কোল্ড এর অর্থ হচ্ছে তীব্র ঠান্ডা, অর্থাৎ তীব্র ঠান্ডায় খুব ভোরে তিনি ঘুম থেকে উঠতেন। দেন উইথ ক্র্যাকড হ্যান্ডস দ্যাট একড। ক্র্যাকড হ্যান্ডস এর অর্থ হচ্ছে ফাটা হাত। এই ফাটা হাত হচ্ছে একড, এক শব্দের অর্থ হচ্ছে ব্যথা করা, ব্যথা করত। তার মানে তার বাবার হাতে কিছু ফাটল ছিল এবং সেগুলো ব্যথা করত। এবং এই ফাটলগুলো কোত্থেকে হয়েছে? ফ্রম লেবার ইন দ্য উইকডে ওয়েদার মেড। অর্থাৎ পুরো সপ্তাহ তিনি যে কাজ করতেন সেই কাজ করার কারণে তার হাতে কিছু ফাটল হয়েছিল এবং সেগুলো থেকে তার ব্যথা হতো। কিন্তু এই ব্যথাযুক্ত হাত নিয়েই তিনি প্রতি সকালে ঘুম থেকে উঠতেন খুব ভোরে, এবং উঠে তিনি কি করতেন? ব্যাংকড ফায়ার্স ব্লেজ, তিনি আগুন ধরাতেন। এটাও আমরা জানি ওয়েস্টার্ন কনটেক্সটে যে যখন তীব্র ঠান্ডা থাকে তখন তাদের বাড়িতে হিটার জ্বালানো হয় বা আগুন জ্বালানো হয় যাতে করে রুমটা ওয়ার্ম হয় বা গরম হয়। নো ওয়ান এভার থ্যাঙ্কড হিম, কিন্তু কেউ কখনো তাকে ধন্যবাদ জানায়নি। তাহলে এই পুরো স্ট্রেঞ্জা পড়ে আসলে আমরা কি বুঝতে পারছি? এই স্ট্রেঞ্জাতে পয়েট তার ফাদারের কথা বলছেন। তার বাবা প্রতিদিনের মতোই সানডেতেও খুব ভোরে ঘুম থেকে উঠতেন এবং তার পোশাক পরিধান করে এই তীব্র ঠান্ডার মধ্যে তিনি তার ফাটা হাত নিয়ে আগুন জ্বালাতেন। এই কাজটা কেন করতেন? যেন বাসার অন্য সবাই, অন্য ফ্যামিলি মেম্বাররা যাতে সকালবেলা তীব্র ঠান্ডায় কষ্ট না পায়। কিন্তু এই যে কাজটি তিনি প্রতিদিন করতেন, এজন্য কেউ কখনো তাকে ধন্যবাদ জানায়নি। তার মানে এই লাইনটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এই ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের মধ্যে কিছুটা ডিস্টেন্স ছিল, যার কারণে এই কাজটি রেগুলার বেসিসে করার পরও কেউ কখনো তাকে ধন্যবাদ জানায়নি। ওকে, নাও গো টু দ্য নেক্সট স্ট্যাঞ্জা। I would wake and hear the cold splintering breaking. তো I would wake অর্থাৎ আমি ঘুম থেকে জেগে উঠতাম, and hear এবং শুনতাম the cold splintering. splintering শব্দের অর্থ হচ্ছে ভাঙা, তবে এখানে cold splintering শব্দের অর্থ হচ্ছে হাড় ভাঙা শীত, অর্থাৎ তীব্র শীতের মধ্যে আমি জেগে উঠতাম। When the rooms were warm he would call. তবে রুম যখন ওয়ার্ম হতো, ওই যে হিটার বা আগুন জ্বালানোর পরে রুমটা যখন ওয়ার্ম হতো, ওয়ার্ম শব্দের অর্থ হচ্ছে উষ্ণ বা গরম, রুমটা যখন গরম হতো তখন হিউড কল, তিনি আমাকে ডাকতেন। অর্থাৎ তিনি খুব ভোরে ঘুম থেকে উঠতেন, উঠে আগুন জ্বালাতেন, রুমটা যখন গরম হতো তারপর তিনি আমাকে ডাকতেন। অ্যান্ড স্লোলি আই উড রাইজ অ্যান্ড ড্রেস, এবং তারপর আমি আস্তে আস্তে ঘুম থেকে উঠতাম এবং ড্রেস আপ করতাম বা পোশাক পরিধান করতাম। ফিয়ারিং দ্য ক্রনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস। তবে ওই বাড়িতে একটা ক্রনিক অ্যাঙ্গার ছিল। ক্রনিক শব্দের অর্থ হচ্ছে পুরাতন বা দীর্ঘস্থায়ী, অ্যাঙ্গার মানে রাগ। তার মানে ওই বাড়িতে একটা পুরাতন অ্যাঙ্গার ছিল, রাগ ছিল, সেই বিষয়টাকে কবি বা পয়েট ভয় পেতেন। তো এই কথাটা আমরা আগেই বলেছি যে ওই ফ্যামিলি মেম্বারদের মধ্যে হয়তো কিছু একটা ডিস্টেন্স ছিল, কমিউনিকেশন গ্যাপ ছিল, যার কারণে পয়েট তো ছোট ছিলেন, সেই অবস্থাতে তিনি এই বিষয়গুলোকে একটু ভয় পেতেন। কিন্তু তারপরও তার বাবা ডাকার পর তিনি আস্তে আস্তে ঘুম থেকে উঠতেন এবং পোশাক পরিধান করতেন।
সো এই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেঞ্জা। এখানে আমরা বুঝতে পারছি যে তীব্র ঠান্ডায় তার বাবা যখন আগুন ধরাতেন তার কিছুক্ষণ পর রুম যখন ওয়ার্ম হতো তখন তিনি তাকে ডাকতেন, কবিকে ডাকতেন, এবং কবি তখন ধীরে ধীরে ঘুম থেকে উঠতেন এবং ড্রেস আপ করতেন। কিন্তু সেই বাড়িতে একটা ক্রনিক অ্যাঙ্গার ছিল, যার কারণে সেই বিষয়টাকে তিনি ভয় পেতেন। ওকে, নাও লাস্ট স্টেঞ্জা। স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম। আমি তার সাথে ইনডিফারেন্টলি শব্দের অর্থ হচ্ছে উদাসীনভাবে, মানে খুব আন্তরিকভাবে না, আন্তরিকতা নেই, এরকম একটা উদাসীনভাবে আমি তার সাথে কথা বলতাম। হু হ্যাড ড্রিভেন আউট দ্য কোল্ড। যে বাড়ি থেকে কোল্ড বা ঠান্ডাকে ড্রিভেন আউট মানে বিতাড়িত করেছে। তো নর্মালি কি হওয়ার কথা, কেউ যখন কোনো একটা ভালো কাজ করে আমাদেরকে হেল্প করে তখন আমরা তাদের সাথে খুব আন্তরিকভাবে কথা বলি। কিন্তু এখানে দেখা যাচ্ছে তার বাবা তার জন্য এই কোল্ড বা ঠান্ডা বিতাড়িত করলেন, রুমটাকে ওয়ার্ম করলেন, কিন্তু তারপরও সে তার বাবার সাথে ইনডিফারেন্টলি উদাসীনভাবে কথা বলছে। অ্যান্ড পুলিশড মাই গুড শুজ অ্যাজ ওয়েল। এবং তার বাবা আরো কি করতেন, সকালবেলা উঠে তার শুজগুলোকে পলিশ করতেন। কিন্তু এত কিছুর পরও কবি তার বাবার সাথে ইনডিফারেন্টলি উদাসীনভাবে কথা বলতেন। What did I know of love's austere and lonely offices? What did I know? অর্থাৎ আমি কি জানতাম। এই কথাটাকে দুইবার বলা হয়েছে এমফাসাইজ করার জন্য। তার মানে বোঝাতে চেয়েছেন যে কবি তেমন কিছুই জানতেন না। কোন বিষয়ে কিছু জানতেন না? অফ লাভস অস্টিয়ার অ্যান্ড লনলি অফিসেস। ভালোবাসার যে অস্টিয়ার শব্দ হচ্ছে কঠোর বা কঠিন, অ্যান্ড লোনলি এবং একাকী, অফিসেস বলতে এখানে কাজ বা দায়িত্ব বোঝানো হয়েছে। অর্থাৎ ভালোবাসার যে কঠিন এবং একাকী দায়িত্বগুলো রয়েছে সেই বিষয় সম্পর্কে আমি কি জানতাম। তার মানে আমি কিছুই জানতাম না, এই বিষয়টাকে হাইলাইট করার চেষ্টা করছেন কবি। তার মানে তার বাবা যে এই একাকী একা একা এত কাজ করে গেছেন ভালোবাসার জন্য, অর্থাৎ তার সন্তানের জন্য বা ফ্যামিলির অন্যান্য মেম্বারদের জন্য, সেই বিষয়টা সম্পর্কে কবি কিছুই জানতেন না বা সেই সময়ে বিষয়টা রিয়েলাইজ করতে পারেননি। এই বিষয়টাই মেইনলি বুঝাতে চেয়েছেন। তাহলে এই থার্ড স্ট্যান্জাতে আমরা কি বুঝতে পারছি, যে তার বাবা তাদের জন্য বা তার জন্য কোল্ড বিতাড়িত করতেন, বাড়িটাকে ওয়ার্ম করতেন, তার শুজগুলো সবসময় পলিশ করে দিতেন সকালবেলায়। কিন্তু এই যে কাজগুলো তিনি একা একা নীরবে করতেন, এই তার যে দায়িত্বগুলো তিনি পালন করতেন, এই বিষয়টা কবি কখনোই সেভাবে রিয়েলাইজ করেননি। তো এই হচ্ছে আমাদের থার্ড স্ট্যান্জা। এখন যদি আমরা একটু ওভারঅল বোঝার চেষ্টা করি এই কবিতাতে কি বোঝানো হয়েছে। প্রথম স্ট্যান্জাতে বলা হয়েছে তীব্র ঠান্ডায় তার বাবা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগুন জ্বালাতেন। তো এই কাজটি তিনি রেগুলার বেসিসে করতেন, কিন্তু তারপরেও কেউ তাকে কখনো ধন্যবাদ জানায়নি। তারপরে স্ট্যান্জাতে বলা হয়েছে আগুন জ্বালানোর পর রুম যখন ওয়ার্ম হতো, গরম হতো, তখন তিনি কবিকে ডাকতেন। কবি তখন ধীরে ধীরে ঘুম থেকে উঠে পোশাক পরিধান করতেন, তবে তার মধ্যে একটা ভয় কাজ করত, যার কারণে তার বাবার সাথে সেই ধরনের কমিউনিকেশন হতো না। থার্ড স্ট্যান্জাতে আমরা দেখছি যে তার বাবা তার জন্য অনেক কাজ করতেন, সকালে ঘুম থেকে উঠে আগুন জ্বালাতেন, তার শো পালিশ করতেন, কিন্তু এত কিছুর পরও কবি তার বাবার সাথে সবসময় ইনডিফারেন্টলি বা উদাসীনভাবে কথা বলতেন। তবে লাস্ট দুইটা লাইনে তিনি বলেছেন যে এই যে তার বাবার যে একাকী দায়িত্ব পালন করা, গোপনে নীরবে কন্টিনিউয়াসলি কাজ করে যাওয়া, এই বিষয়টা সম্পর্কে তিনি জানতেন না বা বিষয়টা তিনি রিয়েলাইজ করতে পারেননি তখন। তো এই হচ্ছে আমাদের পুরো কবিতা। এখন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি এই কবিতাতে অ্যাকচুয়ালি ফাদার সান যে রিলেশনশিপ বা ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে যে রিলেশনশিপ বা একজন ফাদারের যে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস, সেই বিষয়টাকে হাইলাইট করা হয়েছে। তবে ফাদার বা বাবা দেখা যায় প্রায় সময়ই তার কাজগুলো নীরবে নিভৃতে করে যান, সেটার জন্য কোনো প্রতিদান চান না। তাকে কেউ ধন্যবাদ জানাক বা না জানাক, তিনি তার কাজগুলো নীরবে করে যান। এখন আমরা এই কবিতাটির একটি থিম লেখার চেষ্টা করি। আমাদের একটি থিম লেখা আছে, আমরা একটু খেয়াল করি। দ্য গিভেন পোয়েম ফোকাসেস অন আ ফাদার্স কোয়েট লাভ shown through hard work and sacrifice.
অর্থাৎ এই কবিতাটি ফোকাস করছে একজন ফাদার্স বাবার কোয়েট লাভ। কোয়েট মানে হচ্ছে শান্ত বা নীরব। নীরবে একজন বাবা যে তার সন্তানকে ভালোবেসে যান সেই বিষয়টাকে হাইলাইট করা হয়েছে এবং সেটা দেখানো হয়েছে কিসের মাধ্যমে? শোন থ্রু হার্ড ওয়ার্ক অ্যান্ড স্যাক্রিফাইস। আমরা দেখেছি এই কবিতায় যে ফাদার বা বাবা তিনি সবসময় হার্ড ওয়ার্ক করতেন এবং তিনি প্রচুর স্যাক্রিফাইস করেছেন তার ফ্যামিলি মেম্বারদের জন্য, স্পেশালি তার সন্তানের জন্য। It shows that we often don't notice this kind of love. অর্থাৎ এই কবিতায় আমরা দেখতে পাই যে আমরা প্রায়ই এই ধরনের লাভ বা ভালোবাসা এই বিষয়টা আমরা সেভাবে নোটিস করি না। যেই কথাটা কবি নিজে লাস্ট লাইনে বলেছেন, হোয়াট ডিড আই নো, হোয়াট ডিড আই নো, অর্থাৎ আমি কি জানতাম। এই যে বাবা একাকী যে তার কাজগুলো করে গেছেন এই বিষয়ে আমি কি জানতাম, মানে আমি কিছুই জানতাম না। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে এই বিষয়টা আমরা মাঝে মাঝে খুব একটা নোটিস করি না, বাট রিগ্রেটস ইট ওয়ান ইট ইজ টু লেট। তবে এই বিষয়টা কিন্তু আমরা এক সময় গিয়ে রিগ্রেট করি। রিগ্রেট শব্দের অর্থ হচ্ছে অনুতাপ করা বা অনুতপ্ত হওয়া। যখন অনেক দেরি হয়ে যায় তখন কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা অনেক অনুতপ্ত হই, তবে যখন সময় থাকে তখন আমরা এই বিষয়টা সেভাবে রিয়েলাইজ করি না। Thus the poem highlights themes of regret and the complexity of familial relationships. তাহলে এই কবিতায় হাইলাইট করা হচ্ছে কি? থিমস অফ রিগ্রেট, অর্থাৎ অনুতাপ বা অনুতপ্ত হওয়ার যে বিষয়টা, এই বিষয়টাই মেইন ফোকাস, যে আমরা যে কোনো বিষয় হারানোর পর তারপর সেই বিষয়টা নিয়ে আমরা অনুতপ্ত হই। অ্যান্ড দ্য কমপ্লেক্সিটি অফ ফ্যামিলিয়াল রিলেশনশিপস, এবং পরিবারের সদস্যদের মধ্যে যে সম্পর্ক বা রিলেশনশিপস সেটার যে কমপ্লেক্সিটি, জটিলতা, সেই বিষয়টাও কিন্তু এই কবিতায় দেখানো হয়েছে। আমরা কিন্তু কবিতায় বারবার দেখেছি যে কবি তার বাবার সাথে হচ্ছে ইনডিফারেন্টলি কথা বলতেন, উদাসীন থাকতেন, তার মানে বোঝা যাচ্ছে তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল না। তারপর তিনি হচ্ছে ভয় পেতেন সেই বাড়ির যে ক্রনিক অ্যাঙ্গার্স, তার মানে বাড়িতে একটা অ্যাঙ্গার ছিল, রাগ ছিল, ফ্যামিলি মেম্বারদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই বিষয়টাকেও তিনি ভয় পেতেন। তার মানে হচ্ছে ফ্যামিলিয়াল যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের মধ্যে একটা কমপ্লেক্সিটি ছিল, জটিলতা ছিল, সেই বিষয়টাও এই কবিতার একটা অন্যতম থিম। অ্যান্ড স্পেশালি বিটুইন ফাদার অ্যান্ড চাইল্ড, বিশেষ করে এই যে ফ্যামিলিয়াল রিলেশনশিপের আমরা কথা বলছি, বিশেষ করে ফাদার এবং চাইল্ডের মধ্যে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের যে জটিলতা বা কমপ্লেক্সিটি, সেই বিষয়টা কিন্তু হাইলাইট করা হয়েছে। কারণ কবির জন্য তার বাবা এত কিছু করতেন, কিন্তু তারপরও তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল না। কবি ফ্রিলি তার বাবার সাথে কথা বলতেন না, তার কথার মধ্যে কোনো আন্তরিকতা ছিল না, লাভ অ্যাফেকশন ছিল না। সো এই হচ্ছে আমাদের থিম। আই হোপ যে এই ধরনের একটা থিম লিখতে পারলে তোমরা পরীক্ষায় একটা ভালো স্কোর করতে পারবে। সো তোমরা চাইলে এই থিমটা পড়তে পারো অথবা নিজেদের মতো করে কিছুটা এডিট করে নিতে পারো। সো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো পয়েম নিয়ে অ্যানালাইসিস করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।